আসসালামু আলাইকুম। আজ ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে সমন্বয়ক হান্নান মাসুদের ভয়াবহ অভিযোগ। পাকিস্তানের গোয়েন্দা প্রধান কি সত্যি বাংলাদেশে এসেছেন? জামাত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা দুদু। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবার বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বিএনপির দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, তারা সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাও করেছিলেন। ফেসবুক স্ট্যাটাসে হান্নান মাসুদ আরও লেখেন, সেদিন পল্টনে উপস্থিত মানুষের অনেকেই তো জুলাইয়ে শহীদ হয়েছেন। বিএনপি ছাত্রদল নিজেই তাদের দলীয় শহীদদের লিস্ট প্রকাশ করে। সেই লিস্ট যে কি পরিমাণ ত্রুটিযুক্ত মিথ্যায় ভরপুর তা স্পষ্ট। এখন বিএনপি নেতাদের কাছে প্রশ্ন হলো, আপনাদের দলের নেতাকর্মীরা আপনাদের নেতাদের ডাকা সমাবেশে টিয়ার শেল খেয়ে পালিয়ে যায়, কিন্তু আসিফ মাহমুদের ডাকা কমপ্লিট শাটডাউন কিংবা নাহিদ ইসলামের ডাকা এক দফার বাস্তবায়নে কেন বুকে লাইভ বুলেট খাওয়ার জন্য বুক পেতে দিচ্ছিল? এর কারণ লিডারশিপ। আপনার দলের নেতাকর্মীরা জানে আপনারা আপোষকামী। আওয়ামী লীগের সাথে লিয়াজো করে নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের সাথে নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে শেল্টার নিশ্চিত করেছেন। তৃণমূলের কর্মীরা যখন জেলে পচে মরেছে, বছরের পর বছর মায়ের মুখ দেখতে পারেনি ছেলেটা, কারণ ছাত্রদল করা ছেলেটার গ্রামে প্রবেশ নিষিদ্ধ। মায়ের জানাজায় শরিক হতে হয়েছিল হাত পায়ে ডান্ডা বেরি পড়ে, আবার কেউ সেই সুযোগটাও পায়নি। কিন্তু আপনারা ঠিকই দিনগুলো গুলশান বনানী বাড়িধারার অভিজাত বিল্ডিংয়ে কাটিয়ে দিয়েছেন। আর এজন্যই তৃণমূল, বিএনপি বা ছাত্র দলের ছেলেটা আপনাদের সাথে নিজেদের লড়াইকে রিলেট করতে পারে না। সেদিন পল্টনে যখন টিয়ার শেল মারা শুরু হয় তখন আপনারা সবার আগে পালিয়ে যান। প্রতিরোধ করার জন্য মাইকে একটা কমান্ড দেওয়ার সাহস আপনাদের নাই। আমার ছাত্র দলের ভাই বন্ধুরা বড় আফসোস করে বলে, সেদিন যদি মাইক থেকে আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলার কমান্ড দিত, আমরা সেদিনই গণ অভ্যুত্থানের মতো কিছু ঘটাইয়া ফেলতে পারতাম। নিজ দলের নেতাকর্মীরা হামলার শিকার হওয়ার পর পরবর্তী দিনে কি কর্মসূচি দিবেন সেইটাতেও আপনারা ক্লুলেস থাকেন, মাইকের সামনে আমতা আমতা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের বাংলাদেশ সফরে আসার খবরটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড আইডিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলছে, আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে তা সত্য নয়। এর আগে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসিম মালিকের ঢাকা সফরের খবর প্রচার করা হয়। কথিত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসিম মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের একটি নেটওয়ার্ক তৈরি করা। তবে নয়াদিল্লি অভিযোগ করেছে, এই সফরের ফলে বাংলাদেশ ভারত সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে পারে, যা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আরও বলা হয়, জেনারেল মালিক গত মঙ্গলবার দুবাই হয়ে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে শীতল হলেও সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এই সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না, বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে। মেরুকরণ যাই হোক, জনগণ এটিকে অনুমোদন করবে। তারা যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক। শামসুজ্জামান দুদু বলেন,
রাজনৈতিক মেরুকরণে, জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিল মারা, যারা ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল, আরেকটি রাজনৈতিক দল যারা গত ১৬ বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণই করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি। বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেটার আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। আমি আগে বলেছি, বয়স একটা বিষয়, কারণ ওনার লিভার ডিজিজ। কারাগারে দীর্ঘ সময় আটকে রাখার ফলে জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী যদি ওই সময় নিয়ে আসা যেত তাহলে উনি অনেকটা সুস্থ হয়ে যেতেন। চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত থাকবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, এখানে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, সব পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি, কিছু কিছু রিপোর্ট বাইরেও করানো হয়েছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ১৭ দিন যাবৎ এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রফেসর ইউনূস বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনী ব্যক্তি এবং রাজনীতিবিদরা তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের লাখ লাখ ডলারের সম্পদ লুট করেছে। এখন এই ব্যক্তিরা তাদের সম্পদ ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। নিক ক্লেগ ইংল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই ফেসবুক বাংলাদেশে তথ্য যাচাই এবং ডিজিটাল যাচাই কার্যক্রম চালিয়ে যাবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ফেসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোতে প্রযোজ্য হবে না। ক্লেগ আরও বলেন, ফেসবুক বাংলাদেশে তাদের ডিজিটাল যাচাই কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে এবং ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য যাচাই করার পথ খুঁজবে, যা উইকিপিডিয়ার কার্যক্রমের অনুরূপ। প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে নিক ক্লেগ মেটার পক্ষ থেকে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত প্রদানের প্রস্তাব দেন। তিনি বলেন, আমাদের এই বিষয়ে বিপুল অভিজ্ঞতা রয়েছে। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট উল্লেখ করেন, সম্প্রতি চালু হওয়া কোম্পানির ওপেন সোর্সড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল AI, LIAMA স্বাস্থ্যসেবা, কৃষি এবং শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এটি বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হবে। এবার ট্রাম্পের খবর। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলের একজন ফেডারেল বিচারক এই আদেশ দেন। মার্কিন বার্তা সংস্থা CNN এক প্রতিবেদনে জানিয়েছে, বিচারক জন সি কফেনার এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। 3 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করার পর ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় ও ওরেগন রাজ্য থেকে মামলা করা হয়। বিচারক বলেন, এটি একটি স্পষ্টতই অসাংবিধানিক আদেশ। ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো আইনজীবী কিভাবে এই ধরনের আদেশকে সাংবিধানিক বলে নিশ্চিত করতে পারেন তা আমার বোধগম্য নয়। আমি সত্যি বিস্মিত হয়েছি। অন্যদিকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার নির্বাহী আদেশে সই করেন তিনি। ওই আদেশ অনুযায়ী 19 ফেব্রুয়ারির পর অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশুকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব মা বৈধভাবে কিন্তু সাময়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে থাকবেন, তাদের সন্তানরাও নাগরিকত্ব পাবেন না যদি বাবাও অনাগরিক হন। তবে মা বাবার কেউ মার্কিন নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে,
তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর মামলা করেছিল যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য, 2টি শহর ও নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন। এরপর আদেশটি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিলেন আদালত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি আমি বড় হব কিভাবে? বড় হব শেখার মধ্য দিয়ে। শেখাটা হচ্ছে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করার মতো ব্যাপার। প্রিয় বন্ধুরা, আমরা যদি কোনো কিছু শিখতে যাবার আগেই মনে করি না এই বিষয়ে আমি জানি, আমার জ্ঞান আছে অন্যের চেয়ে, বরং আমি ভালো পারবো, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। শেখার জন্যে আগে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি কাউকে যদি শুনতে না চান, তাহলে আপনার মধ্যে শেখার প্রবণতা তৈরি হবে না। সেই জন্যে আসুন আমরা নতুন নতুন কিছু শিখি। আমি যেটা শিখেছি সেটা বারবার পুনর্বার আবারও শিখতে থাকি। নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ঋদ্ধ হতে পারলেই আপনি আমি সবাই বড় হতে পারবো। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত 30 দিন সময় চেয়েছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। নভেম্বরে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী লেবানন থেকে এবং হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবানন থেকে 60 দিনের মধ্যে প্রত্যাহার করার কথা ছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার অর্থাৎ 26 জানুয়ারি। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বৃহস্পতিবার বলেন, লেবানন সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইতিমধ্যেই হিজবুল্লাহ বাহিনীর স্থান গ্রহণ করেছে, যা চুক্তিতে নির্ধারিত ছিল। তবে এই পদক্ষেপগুলো যথেষ্ট দ্রুত হয়নি এবং আরও কাজ বাকি রয়েছে। মেনসার আরও বলেন, ইসরায়েল চায় চুক্তি অব্যাহত থাকুক, তবে তিনি সরাসরি উত্তর দেননি যে ইসরায়েল কি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেছে বা 60 দিনের পর ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে কিনা। আল জাজিরার প্রতিবেদক জেনা খোদর বৈরুত থেকে জানান, ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করছে যাতে চুক্তির মেয়াদ আরও 1 মাস বাড়ানো যায়। খোদর আরও উল্লেখ করেন, হিজবুল্লাহ হুমকি দিয়েছে যদি ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান করে তবে তারা তাকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করবে এবং প্রতিরোধ শুরু করবে। হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে, চুক্তির 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং কোনো ধরনের চুক্তি লঙ্ঘন তারা মেনে নেবে না। তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি প্রত্যাহার না করে তবে লেবাননের জনগণ ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ করার জন্য নতুনভাবে ব্যবস্থা নেবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এদিকে ইসরায়েলি আর্মি রেডিও বৃহস্পতিবার সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত 30 দিনের সময় দেওয়ার বিষয়ে আগের প্রশাসনের মতো আগ্রহী নয়। ট্রাম্প প্রশাসন চায় নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হোক। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের বিদায়ী রাষ্ট্রদূত রেডিওকে জানিয়েছেন, তিনি মনে করেন জেরুজালেম ও ওয়াশিংটন এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবে এবং শেষ পর্যন্ত ইসরায়েল সময় বাড়ানোর অনুমতি পাবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।